মনে করো আমার কাছে একটি ভেক্টরের সেট আছে। আর একটু চিকন কালি দিয়ে লিখি। হ্যাঁ, মনে করো আমার কাছে একটি ভেক্টরের সেট আছে। এর মধ্যে একটি ভেক্টর হচ্ছে 2 3 এবং আমাদের অপর ভেক্টরটি হচ্ছে 4 6। আমি এখানে এই প্রশ্নের উত্তর দিতে চাই যে এই ভেক্টর দুটির ধারক বা স্প্যান কি হবে। এই দুটি ধরে নেই অবস্থান ভেক্টর। তাহলে আমরা দেখব কোন সব ভেক্টরকে এই দুটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং স্প্যান হচ্ছে এই দুটি ভেক্টরের রৈখিক সংযোগ বা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে যে সকল ভেক্টরকে প্রকাশ করা যায় সে সকল ভেক্টর। এই সেটের সবগুলো ভেক্টর নিয়ে ধ্রুবক দিয়ে গুণ করলে, অর্থাৎ ধরো আমরা যদি ধ্রুবক c1 এর সাথে ভেক্টর 2 3 যোগ অন্য একটি ধ্রুবক গুণ আমাদের অপর ভেক্টর, এটা থেকে আমরা সবগুলো সম্ভাব্য ধারক রেখা বের করতে পারি। c1 এবং c2 এই দুটির স্থানে আমরা ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যা বসিয়ে দেখব। তোমাদের প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে আমাদের দ্বিতীয় ভেক্টরটি, এটি হচ্ছে 2 গুণ আমাদের প্রথম ভেক্টর, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরটি প্রথম ভেক্টরটির দ্বিগুণ। আমরা লিখতে পারি c1 গুণ আমাদের প্রথম ভেক্টর অর্থাৎ 2 3, এর সাথে যোগ করব c2 গুণ আমাদের দ্বিতীয় ভেক্টর। হ্যাঁ, এখানে আমরা আমাদের দ্বিতীয় ভেক্টরকে 4 6 না লিখে এভাবে আমরা 2 গুণ 2 3 লিখতে পারি, কারণ আমি আগেই বললাম আমাদের দ্বিতীয় ভেক্টরটি প্রথম ভেক্টরের দ্বিগুণ। সুতরাং c2 গুণ 2 গুণ ভেক্টর 2 3। তোমরা বুঝতেই পারছো যে এটিকে এভাবে লেখাই যায়, কারণ 2 গুণ 2 4 এবং 3 গুণ 2 হচ্ছে 6। আমরা এটিকে আরো সহজভাবে প্রকাশ করতে পারি। আমরা এটিকে এভাবে লিখতে পারি c1 প্লাস 2c2 এবং পুরোটার সাথে গুণ হবে ভেক্টর 2 3। এখন c1 এবং c2 দুটি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এদের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। সুতরাং c1 এবং c2 যেহেতু ধ্রুবক, সুতরাং তাদের যোগফল হবে অপর একটি ধ্রুবক। এটাকে আমরা এভাবে লিখতে পারি ধ্রুবক c3 গুণ ভেক্টর 2 3। এক্ষেত্রে আমরা দুটি ভেক্টর নিয়ে শুরু করেছিলাম, তারপর উভয় ভেক্টরকে ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করে তাদের সমষ্টি নিয়ে উভয়ের জন্য একটি সাধারণ ধারক রেখার গাণিতিক রূপ দেখলাম। যদি এখন ভেক্টর 4 6 কে ভেক্টর 2 3 এর মাধ্যমে প্রকাশ করি, তবে আমরা এই দুটি ভেক্টর থেকে একটি ধ্রুবক গুণ প্রথম ভেক্টর ফলাফল হিসেবে পাই। অন্যভাবে আমরা যদি ভেক্টর 2 3 কে ভেক্টর 4 6 এর মাধ্যমে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম প্রথম ভেক্টরটি হচ্ছে দ্বিতীয় ভেক্টরের অর্ধেক। অর্থাৎ এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো আমরা এখানে দুইটি ভেক্টরের রৈখিক সংযোগ বা লিনিয়ার কম্বিনেশনের পরিবর্তে এটাকে একটি সংক্ষিপ্ত স্কেলার গুণ একটি ভেক্টরে প্রকাশ করেছি। আমরা জানি R2 তে কিভাবে একটি স্কেলার কম্বিনেশন ভেক্টরকে প্রকাশ করা হয় যদি সে অবস্থান ভেক্টর হয়। আমাদের যে ভেক্টরটি 2 3 সেটি দেখতে অনেকটি এরকম হবে। এই ভেক্টরটি যে কোনো স্কেলারের সাথে গুণ করলে ফলাফল ভেক্টরটি এই রেখার উপরেই থাকবে। 2 3 ঠিক এখানে যাবে, সবগুলো এই রেখার উপরেই অবস্থান করবে। এই রেখা দুটি দিকেই যেতে পারে। যাই হোক, যদি আমরা 2 3 এর ঋণাত্মক মান নেই তবে এটি নিচের দিকে যাবে, আর যদি ধনাত্মক মান নেই তাহলে আমাদের যে রেখাটি আছে সেটি উপরের দিকে যাবে। আমি এখানে ভেক্টরগুলোর স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ আদর্শ রূপে প্রকাশ করছি। এই তীর চিহ্নগুলো ভেক্টরগুলোকে বোঝানোর জন্য দেয়া হয়েছে। সুতরাং আমরা বলতে পারি ধারক অর্থাৎ আমাদের প্রদত্ত ভেক্টর সেটের ধারক, পড়ে লেখা গেলে ভালো হতো, যাই হোক, স্প্যান অর্থাৎ আমাদের প্রদত্ত ভেক্টর সেটের স্প্যান হচ্ছে ভেক্টর 2 3 এবং 4 6 এবং এর ধারক ঠিক এই রেখার উপর অর্থাৎ এই রেখা বরাবর অবস্থান করবে। এখানে যদিও প্রদত্ত সেটে দুটি ভেক্টর আছে, এরা পরস্পর সমরৈখিক এবং একে অপরের গুণিতক। ভেক্টর 2 3 ও ভেক্টর 4 6 একই রেখায় অবস্থান করবে। তোমরা ভিডিওতে লক্ষ্য করো ভেক্টর 4 6 এর ক্ষেত্রে শুধু লাইনটি একটু দীর্ঘ হয়ে যাবে, এই যে এই লাইনটি। সুতরাং আমরা বলতে পারি এরা সমরৈখিক বা কোলিনিয়ার। এক্ষেত্রে এখানে উল্লেখিত দুটো সমরৈখিক ভেক্টর একই রেখায় R2 তে অবস্থান করছে। এখানে ধারক রেখাগুলো এই রেখাটির উপর অবস্থান করছে। তোমরা একটি ভেক্টরকে প্রকাশ করতে পারো, তোমরা এভাবে প্রকাশ করতে পারো। আমি ভিন্ন রঙের কালি ব্যবহার করছি। তোমরা এখানে এই ভেক্টরটিকে আমাদের উল্লেখিত ভেক্টর দুটি দ্বারা প্রকাশ করতে পারবে না। তার মানে সব ভেক্টরকে উল্লেখিত দুটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যাবে না, কারণ উল্লেখিত ভেক্টরের ধারক রেখা বা স্প্যান একটাই রেখা। এখন আমরা জানি যখন দুটি ভেক্টরকে এভাবে একটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তখন একে লিনিয়ার কম্বিনেশন বলে। আমরা এখানে আরো একটি বিষয় জানবো যে এই সেটকে আমরা বলতে পারি রৈখিকভাবে নির্ভরশীল বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তোমরা ভিডিওতে লক্ষ্য করো আমি এটি লিখছি। আমরা এখানে লিখতে পারি এটি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে এই সেটের একটি ভেক্টরকে অপর ভেক্টরের সাথে উপযুক্ত স্কেলার রাশি গুণ করে তার মাধ্যমে প্রকাশ করা সম্ভব।
এখন একটু চিন্তা করো, যদি তুমি একটি যে কোনো ভেক্টর নাও যেটিকে অন্য একটি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এদের মধ্যে দিকের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে প্রদত্ত ভেক্টর 2, 3 এর দিক এই দিকে, এবং আমাদের দ্বিতীয় ভেক্টর 4, 6 এটিও এই রেখার উপরই অবস্থান করছে। এখান থেকে কোনো নতুন দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। আমরা এই ভেক্টরটির বিভাজন দেখব। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করা লাগবে। ধরো তোমাদের কাছে এই রকম আরেকটি ভেক্টর আছে। এই ভেক্টর দুটি সমরৈখিক নয়, এদেরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সংজ্ঞায়িত করা যায়। ধরো এটি একটি সমতল যেখানে এই ভেক্টর দুটি সংজ্ঞায়িত। আমরা যদি আবার এদেরকে তৃতীয় মাত্রায় সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমাদের একটি ভেক্টর নিতে হবে যা এই দুটি ভেক্টরের সমতলীয় নয়। এই ভেক্টরটি আগে দুটি ভেক্টরের সাথে সমতলীয়, অর্থাৎ আমরা নতুন কিছু পাচ্ছি না। সুতরাং এই সেটের তিনটি ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এখন আমরা এটা নিয়ে অন্যভাবে চিন্তা করতে পারি। এই দুটি বেগুনি ভেক্টর এই তলটিকে ধারণ করছে, অর্থাৎ সংজ্ঞায়িত করছে। এই তলের যে কোনো ভেক্টর দিক যাই হোক না কেন, অর্থাৎ যে কোনো ভেক্টর যা এই তলে অবস্থান করে, তাদেরকে আমরা আমাদের যে প্রাপ্ত বেগুনি ভেক্টর দুটি আছে তাদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারি। তোমরা একটু ভিডিওতে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবে আমি যে ভেক্টর দুটিকে চিহ্নিত করছি এই ভেক্টর দুটি দ্বারা। তার মানে এই ভেক্টরটি এই তলে রয়েছে, সুতরাং এটিকে এই বেগুনি ভেক্টর দুটি লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যাবে। আমি যে সবুজ ভেক্টরটি এখানে দিলাম, এইটি এই তলের উপর অবস্থান করছে, সুতরাং এটি এই সমতলীয় ভেক্টর সেটের যে কোনো ভেক্টর হতে পারে, এবং একই সমতলীয় সেটের ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। এটাকে এটা ও এটার সমষ্টি রূপে প্রকাশ করা যায়, কারণ এই ভেক্টর দুটি এই তলটি ধারণ করছে। এখানে এই তিনটি ভেক্টর একটি তলে অবস্থান করছে। আমরা যদি নতুন একটি দিক পেতে চাই, তবে আমাদের নতুন একটি ভেক্টর নিতে হবে যা এই তলটিকে ছেদ করে, অর্থাৎ ভেক্টরটি এই তলটিকে ছেদ করতে হবে আমাদের নতুন কিছু পাওয়ার জন্য। এখানে আমরা নতুন একটি ভেক্টর নিচ্ছি। এই ভেক্টরটি তলটিকে ছেদ করে বাইরের দিকে চলে গেছে, তার মানে এটি এমন একটি ভেক্টর যা প্রদত্ত ভেক্টর দ্বয়ের ধারক তলের বাইরে নতুন কিছু উপস্থাপন করছে, এবং এটিকে এই বেগুনি ভেক্টর দ্বয় লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যাবে না। যদি তোমাদের কাছে এটি, এটি এবং এটি, অর্থাৎ শুধুমাত্র এই তিনটি ভেক্টর ছাড়া অন্য কোনো ভেক্টর না থাকে, তাহলে তারা পরস্পর স্বাধীন, অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও আমার মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণস্বরূপ আমি তিনটি ভেক্টর নিচ্ছি। ভেক্টর তিনটির প্রথমটি হচ্ছে 2, 3, দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে 7, 2, এবং আমাদের তৃতীয় ভেক্টরটি হতে পারে যে কোনো কিছু হতে পারে, ধরে নেই 9 এবং 5। তোমাদের কাছে প্রশ্ন হলো, এই ভেক্টরগুলি কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি? তোমরা লক্ষ্য করো, এটা কি এটার স্কেলার গুণিতক? না। আবার তৃতীয়টি কি প্রথম দুটির প্রত্যেকের স্কেলার গুণিতক? না, সেটিও না। তাহলে কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আমরা আরেকটু বিশ্লেষণ করি। তোমরা একটু লক্ষ্য করো, এটা দেখতে পাচ্ছ ভি, আমরা এটাকে যদি v1 বলি, তাহলে v1 প্লাস v2 সমান আমরা দেখতে পাচ্ছি v3। এখানে v3 হচ্ছে অপর দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, সুতরাং এটি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। এখন চলো এটাকে আমরা লেখচিত্রে এঁকে দেখি। আমরা এটা খুব সাধারণ ধারণা থেকেই বলতে পারবো যে আমাদের তিনটি দ্বিমাত্রিক ভেক্টর আছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সংজ্ঞায়িত করতে আমাদের দুটি ভেক্টরই যথেষ্ট। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের এখানে যে তিনটি ভেক্টর আছে, এই তিনটি ভেক্টরের তৃতীয় ভেক্টরটি আমাদের কিছুটা আমরা অতিরিক্ত বলতে পারি। আমি প্রথমে নিচ্ছি ভেক্টর 2, 3। 2, 3 বিন্দুটি বের করি, এটা প্রথম ভেক্টর। আমি প্রথম ভেক্টরটি আঁকছি। এখন আমি দ্বিতীয় ভেক্টরটি আঁকবো, অর্থাৎ 7, 2। আমি কালি বদলে নিচ্ছি, সুতরাং 7, 2 হচ্ছে, হ্যাঁ, 7, 2 ভেক্টরটি হবে অনেকটি এরকম। আমি তোমাদের দেখাবো R2 সেটের যে কোনো বিন্দুকে এই দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দ্বারা প্রকাশ করা যাবে। আমরা এটা লেখচিত্র এঁকে প্রকাশ করতে পারি। আমার মনে হয় আমি আগের ভিডিওতে এই বিষয়ে তোমাদের কিছুটা ধারণা দিয়েছি। সুতরাং তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে লিখতে পারি স্প্যান v1 এবং v2 এর ধারক, এটি সমান হচ্ছে R2। আমরা এখানকার যে কোনো ভেক্টর অথবা যে কোনো অবস্থানকে এই দুটি ভেক্টরের কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আমরা তো আমাদের দুটি ভেক্টর এখানে এঁকে ফেলেছি। এখন চলো আমরা আমাদের তৃতীয় ভেক্টরটিকে এখানে নিয়ে আসি, অর্থাৎ 9, 7। 9, 7কে যদি আমরা এখানে আনতে যাই, তাহলে হ্যাঁ, 9, 7 অনেকটি এরকম হবে। এখন আমরা ঠিক দেখতে পাচ্ছি এই লাইনটি আমাদের R2 এর মধ্যে অবস্থান করছে।
তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় ভেক্টরের যে লাইনটি সেটি আমাদের R2 সেটের মধ্যে অবস্থান করছে। সুতরাং R2 এর যে কোনো বিন্দুকে এই দুটি ভেক্টর দ্বয়ের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যায়, যে কারণে এটিকেও প্রকাশ করা গেছে। আমার মনে হয় এখন তোমরা ধারক তলের লিনিয়ার ডিপেন্ডেন্স এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের কিছুটা ধারণা পেয়ে গেছো। যাই হোক, তোমাদের ধারণা আরেকটু পরিষ্কার করার জন্য আমি এখানে আরেকটি উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। চলো আমরা দেখি। আচ্ছা, আমি কালি বদলে নিই। এই উদাহরণটি খুব সহজ হবে তোমাদের জন্য। ধরে নিই আমার ভেক্টর হচ্ছে 7 0, এটা হচ্ছে আমার v1 ভেক্টর এবং আমার অপর ভেক্টর অর্থাৎ দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে 0 এবং -1, এটা হচ্ছে v2। এখন চলো আমরা দেখি এই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আমরা কি এই ভেক্টর দুটির যে কোনো একটিকে অন্যটির মাধ্যমে প্রকাশ করতে পারি? অর্থাৎ একটি ভেক্টরকে অন্যটির নির্দিষ্ট অনুপাতিকে আমরা প্রকাশ করতে পারি? যেহেতু আমাদের এখানে কেবল দুটি ভেক্টরই আছে, সুতরাং আমরা একটির মান বাড়িয়ে কমিয়ে অপরটিকে প্রকাশ করার চেষ্টা করব। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভব না, কারণ আমরা প্রথম ভেক্টরটিকে যে কোনো কনস্ট্যান্ট c1 দ্বারা যদি গুণ করি, আমাদের নিচের যে শূন্য মানটি আছে এটি কখনোই পরিবর্তন হবে না। আমরা যোগ করি, বিয়োগ করি, যাই করি, এই শূন্যটাকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ আমরা কখনো এই -1 বানাতে পারবো না। একইভাবে আমি যদি আমার দ্বিতীয় ভেক্টরটিকে যে কোনো ধ্রুবক দ্বারা গুণ করি, আমি উপরের যে শূন্য মানটি এটিকেও কখনো পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ আমরা যাই করি না কেন, আমরা এই ভেক্টর দুটিকে একটি অপরটির সাপেক্ষে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ আমরা বলতে পারি এই ভেক্টর দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তোমরা এটা লেখচিত্রের মাধ্যমে দেখতে পারো। 7 0, এখানে হবে, আমি একটু ভিন্ন রঙে আঁকছি, 7 0। আমি যদি এটাকে আমার লেখচিত্রের মাধ্যমে দেখাই, এরকম হবে অনেকটি, এবং অপরটি হচ্ছে 0 এবং -1, এরকম। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে তোমরা R2 এর মধ্যে যে কোনো ভেক্টরকে এই দুটি ভেক্টর লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবে। সুতরাং স্প্যান বা ধারক এই দুটি ভেক্টর v1 এবং v2, এদের ধারকও হবে R2। আরেকটু ভালোভাবে বুঝতে চলো আমরা একটু আগে ফিরে যাই। আমি বলেছি v1 এবং v2 এর ধারক হচ্ছে R2। আমাদের উপরের উদাহরণের v1, v2 এবং v3 এর স্প্যান কি হবে? আমি ভিডিওতে লিখছি, তোমরা দেখো। আমি তোমাদের আগেই বলেছি এবং দেখিয়েছি এই তৃতীয় ভেক্টরটি প্রথম ভেক্টর দুটি লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। আসলে আমরা যদি প্রথম ভেক্টর দুটি যোগ করি, আমি এটা লেখচিত্রে এঁকেও দেখিয়েছি যে এই ভেক্টর দুটি যোগ করলে আমরা এই তৃতীয় ভেক্টরটি পাই। এখন প্রশ্ন, এর ধারক কি হবে? আমরা আগেই দেখেছি যে এই তৃতীয় ভেক্টরটি এক্ষেত্রে অতিরিক্ত, তার মানে এটি স্প্যান পরিবর্তন করতে পারবে না এবং অন্য কোনো ভিন্ন লিনিয়ার কম্বিনেশন দ্বারা প্রকাশ করা যাবে না। সুতরাং এর ধারকও হবে R2। এখানে যে ভেক্টরগুলো আছে সেগুলো তোমার ধারক R2 সংজ্ঞায়নের জন্য প্রয়োজন। R2 হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সুতরাং এটা সংজ্ঞায়ন তোমাদের দুটি ভেক্টর প্রয়োজন হবে। সুতরাং এটি হচ্ছে ভিত্তি দেওয়ার সর্বোত্তম পন্থা। আমি এই ভিত্তি কথাটির অর্থ পরে ব্যাখ্যা করব, এটা আমি তোমাদেরকে এখনো বলিনি। এটি আক্ষরিক সংজ্ঞা দেওয়ার আগে আমি তোমাদের আলোচনার মাধ্যমে কিছুটা দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি v1 এবং v2 এটি অপেক্ষাকৃত ভালো ভিত্তি দেয়, কারণ এখানে আবশ্যকীয় ভেক্টর দুটি দ্বারা R2 কে সংজ্ঞায়িত করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভেক্টর 3 চলে আসছে, যেটা অতিরিক্ত, সুতরাং R2 এর জন্য এটা খুব একটা ভালো ভিত্তি নয়। এর পরের ভিডিওতে আমি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এবং লিনিয়ার ডিপেন্ডেন্স সম্বন্ধে আরো গভীরভাবে আলোকপাত করব। আপাতত এতটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। এখন চলো আমরা ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে আলোচনা করি। ধরে নিই আমাদের প্রথম ভেক্টরটি হচ্ছে 2 0 0, আমি আগের উদাহরণের মতোই ব্যবহার করছি, এবং আমাদের দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে 0 1 0, এবং আমাদের তৃতীয় ভেক্টরটি হচ্ছে 0 0 7। এগুলো সেট R3 তে থাকবে কারণ এরা প্রত্যেকে ত্রিমাত্রিক ভেক্টর। এখানে এগুলো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা দেখার জন্য আমাদের একটু পর্যবেক্ষণের দরকার আছে। চলো আমরা দেখি। আমরা কোনোভাবেই প্রথম দুটি সংযুক্তির মাধ্যমে এখানে 0 ছাড়া অন্য কিছু পেতে পারি না, অর্থাৎ তৃতীয় ভেক্টরটি পাওয়া অসম্ভব। আমরা এটাকে এবং এটাকে যা কিছু দিয়েই গুণ করি না কেন, শেষ পর্যন্ত গুণফল শূন্যই হবে। সুতরাং এটি আমাদের ভেক্টর সেটে একটি নতুন দিক যোগ করছে। একইভাবে আমি এখানে যাই করি না কেন 0 ছাড়া অন্য কিছু পেতে পারি না, এবং শেষে এটা এবং এটার সম্মেলনের মাধ্যমেও এখানে 0 ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। সুতরাং এই সেটটি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এখন আমরা লেখচিত্র আঁকার মাধ্যমে দেখব যে এই তিনটি ভেক্টর, এই যে আমাদের যে তিনটি ভেক্টর আছে, এই তিনটি একই সমতলে অবস্থান করে না। আমরা যদি এখানে আঁকি তাহলে দেখব
আমরা যদি 2 0 0 আঁকি, ধরি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হবে 2 0 0। এরপর আছে আমাদের 0 1 0, দেখতে অনেকটা এরকম হবে, এটা ধরি আমাদের y অক্ষ, এবং এরপর আছে আমাদের 0 0 7, এটি দেখতে অনেকটা এরকম হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক তৈরি করছে, অর্থাৎ এটা অনেকটা ভেক্টর i j k এর মতো লাগছে। আমরা তো আমাদের প্রয়োজন মতো অনুপাতগুলো পরিবর্তন করে নিতেই পারবো, কারণ আমরা এগুলোর যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিতে পারি। এখানের ভেক্টরগুলোর স্প্যান হচ্ছে r3। এখানে আগের তুলনায় একটি নতুন দিক যোগ হয়েছে এবং এর জন্য এটি হয়েছে r3। যাই হোক, আমি এখানে এই ভিডিওর আলোচনা শেষ করছি। আমার মনে হয় এই ভিডিওটি আমি অনেক বড় করে ফেলেছি, পরেরগুলো ছোট ছোট করতে চেষ্টা করব যদি সম্ভব হয়। পরের ভিডিওতে আমি তোমাদের লিনিয়ার ডিপেন্ডেন্স নিয়ে অধিকতর আলোচনা করব।